চুমুকে। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্পেশাল একজন, যাকে নজরুল সঙ্গীত জগতে বলা হয়ে থাকে রানী। বুঝতেই পারছেন কার কথা বলছি। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। শুভ সকাল, কেমন আছেন? সকাল, ভালো থাকি যখন তোমার মতন এরকম একটা স্নিগ্ধ মিষ্টি মুখ সামনে থাকে আর সুর থাকে সাথে। থ্যাংক ইউ সো মাচ। এবং সেই সাথে কিন্তু নজরুল জন্ম জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাকে পেয়েছি, দর্শকরা বুঝতেই পারছেন আজকের আয়োজনটা কত সুন্দর হতে চলেছে। শুরুতেই জানতে চাই এই স্পেশাল দিনে আপনার অনুভূতিটা কেমন? সত্যিকার অর্থে আমাদের দেশের জাতীয় কবি তো কবি কাজী নজরুল ইসলাম, আর তার এই যে আমরা বলি জাতীয়, আমাদের জাতীয় কবির চেতনায় আমরা সিক্ত। এই শুধু চেতনা নয়, আমার মনে হয় যে আমরা অবগাহন করছি সার্বক্ষণিকভাবে সকল শ্রেণী, সকল স্তরের, সকল বয়সের কবি নজরুল। আর তার যদি জন্মজয়ন্তী হয় তাহলে তো কথাই থাকে না, ভীষণ রকম উৎফুল্ল থাকি আমরা। চারিদিকে ঢাক ঢোল বাজানো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আরও একটি বেদনা কাজ করে যে আমরা এই দিন দুটো, একটি মৃত্যু দিবস, একটি জন্মদিবস আর একটি মৃত্যু দিবস, এই দুটি দিন ছাড়াও সারাটি বছরেই তার যে অফুরন্ত সৃষ্টি, প্রতিটি মুহূর্তের, পুরো বছরের প্রতিটি মুহূর্তের সৃষ্টি তাকে নিয়ে সারা বছরে আমাদের অনুষ্ঠানের ইচ্ছে বা বানানোর যে জোর থাকে সেটা খুবই ক্ষীণ। আমি চাই, মনে প্রাণে চাই, আসলে আমি না, আমি বলবো পুরো বাঙালির চাওয়া দরকার, সবাই চায় হয়তো মনে প্রাণে। তো আমরা তো শৈশবেও এটা দেখেছি, আপনি আপনার শৈশবে দেখেছেন, এখন শৈশবে এখন বড়বেলাতে পার্থক্যটা কেমন? তখন কেমন অনুভূতি কাজ করতো? হ্যাঁ, শিশু বয়স বা তারপরে আস্তে আস্তে বিকশিত হয় মেধার, এবং সেই সাথে সাথে বোধ শক্তি, উপলব্ধি, ভালোবাসা, আকর্ষণ সব দিনে দিনে বাড়তে থাকে। যতটা কবি নজরুলের লেখনী আমাদেরকে উদ্বুদ্ধ করেই চলেছে, সেটা আমি বলবো যে প্রতিটি ক্ষেত্রে কখনো না পাওয়ার যন্ত্রণা, নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো, কিংবা অধিকার পাওয়ার লক্ষ্যে শির উঁচিয়ে দাঁড়ানো, সর্বহারার পক্ষে যারা কুলি মজুর শ্রমিক তাদের প্রতি সম্মান প্রদর্শনে এতটুকু পিছপা হননি নজরুল। তাহলে আমি বলবো যে সেই মানুষটি যিনি মহান আত্মার অধিকারী, তিনি সশরীরে আমাদের সামনে নেই, অথচ আমাদের প্রতিটি দিক নির্দেশনায় তিনি আছেন। তাকে আমাদের প্রয়োজন এই সাম্প্রতিক বিশ্বে। জাগিয়ে তুলছেন, আমাদের চেতনাকে উদ্বুদ্ধ করছেন। তিনি বাংলা ভাষায়, গানে, সংস্কৃতির প্রতিটি অঙ্গনে তিনি যা দিয়ে গেছেন, তার এই অমূল্য সম্পদ আজ আমাদের পাথেয়। নতুন প্রজন্মের জন্য জানাটা যতটা দরকার, নজরুলকে নিয়ে চর্চা করা যতটা দরকার, শুধুমাত্র জন্মজয়ন্তী বা মৃত্যুবার্ষিকীতে আমরা হয়তো পালন করছি, তাকে নিয়ে চর্চা করছি, কিন্তু তাকে নিয়ে চর্চা করার শেষ নেই, তাকে জানার শেষ নেই। নতুন প্রজন্মদের মাঝে কি প্রত্যাশা করছেন বা তাদের মাঝে কি ছড়িয়ে দিতে চান? আসলে সত্যিকার অর্থে যে ছোট্টবেলা থেকেই আমি যখন গান শুরু করি, এটাও একটা প্রশ্ন থাকে অনেকের যে আমি কেন নজরুলে, কিভাবে আমি আসলাম। অবশ্যই সেখানে আমার অজানা অবচেতন মনে ছোট্ট শিশু বয়স থেকেই এই যত দিন বেড়ে উঠেছি বুদ্ধির বিকাশের সাথে সাথেই আমি টের পেয়েছি এমন এক অমোঘ সুর বাণী আমাকে টানছে। আমি সেই গান শিখছি, জানি না কার গান, কিন্তু যখন বুদ্ধি আরও বাড়লো জানতে পারলাম যে গান আমাকে টানে সেটি কাজী নজরুল ইসলামের গান, বাহ, নজরুল সঙ্গীত। তাহলে কি একটা শুনে নেওয়া যাক? নজরুলের গান কোনটি কখন গাইব আমি আগের থেকে বলতে পারি না। আমার কখনো সময়ের সাথে সাথে তার সুরগুলো টানে। তুমি জানো যে রাগ সঙ্গীতের প্রভাব
বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সারাটি দিনের প্রতিটি মুহূর্তে সময়ের উপযোগী রাগ তৈরি হয়। নজরুলের গানেও তা আছে, কিন্তু নজরুলের গানে আবার বৈচিত্র্য আছে। একটি রাগের সুরকে ধরে উনি এগোন, কিন্তু উনি সঞ্চারিতে এসে আবার এমন একটা কিছু মধু দিয়ে দেন, সেটা হয়তো ওই রাগে নয়, কিন্তু অন্য রাগের একটা টাচ অদ্ভুত চমৎকৃত করে তোলেন মানুষকে। নজরুলের গান বললেই আমার যে গানটি প্রথমেই আমার গাইতে ইচ্ছে করে, সকলেই জানে, গানটি হলো আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বাবা, চমৎকার একটি গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনে শান্তি নিয়ে আসলেন এমন এক সুন্দর একটি গানের পরিবেশনায়, কিন্তু মন ভরেনি। আরও কয়েকটা গান শুনবো আপনার কাছ থেকে ডেফিনেটলি। এখন যদি আমরা দেখি নজরুল সঙ্গীতের যে জার্নিতে আমরা এখন এসে পৌঁছেছি, জেনজি জেনারেশন বলি, এই প্রজন্মে যারা কাজ করছেন সকলেই কিন্তু নজরুল সঙ্গীতটাকে একটু ফিউশন আকারে এবং ম্যাক্সিমাম সবাই কাভার সংগুলো তারা রিলিজ করছেন। এই যে ফিউশন রিমিক্স ভাবে যে প্রকাশ করা বা পরিবেশন করা নজরুল সঙ্গীতকে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? যেহেতু নজরুল তারুণ্যের কবি, যেহেতু নজরুল বৈচিত্র্যের কবি, আমি সবসময় বৈচিত্র্যের সাথে থাকতে চাই। আর সে কারণে নতুন প্রযুক্তি যদি আমাদের কিছু দিয়ে থাকে, নতুন মিউজিক ইনস্ট্রুমেন্ট যদি আরও কিছু সংযোজন করে থাকে, তাহলে কেনই বা নজরুলের গানে ফিউশন থাকবে না? থাকতেই পারে, সে তাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। ফিউশন যাতে কখনো কনফিউশন তৈরি না করে, সেটির দিকে খেয়াল রাখতে। দ্যাটস দ্য পয়েন্ট। এটার কারণ হলো, দেখো, এটা তৈরি করে এটাকে যদি তুমি সঠিক বাণী, শুদ্ধ সুর বা প্রমিত সুরে রেখে, গানটিকে পরিবেশনযোগ্য রেখে তোমার ফিউশনটাকে অ্যাড করো, তাতে সমস্যা কোথায়? কিন্তু আমরা দেখতে পাই যে দেশের বাইরে অনেক বড় বড় নামি দামি সব সুরকাররা কোনো গান নজরুলের কোনো গানকে নিয়ে অন্য সুরে তৈরি করেন, তখনই হলো কনফিউশন তৈরি হবে। কেননা সেই গানটির বাজনা হাজারো বাজলেও বলতে পারবো না এই গানটিই ছিল কারার ওই লৌহ কপাট। তো আমরা কিসে বুঝি? আমার তোমার চেহারা তো ওই জায়গায় আছে, কোনোদিন আমরা এভাবে সাজি, কোনোদিন আরেকভাবে সাজি। আমি তো আমিই রয়ে গেছি, তুমি তো তুমিই আছো। তার মানে গানকে গানই থাকতে হবে, সেই গানটিই থাকতে হবে, সেই সুরে থাকতে হবে, যে সুরটি আমাদের চিরচেনা। দূর থেকে কখনো বাজনা সুর ভেসে এলে বলতে হবে এই গানটি তো কারারই লৌহ কপাট, সেই সুরে বাজছে। কিন্তু যখনই আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, তখন কিন্তু আইডেন্টিটি হারিয়ে যায়। হারিয়ে গেলে সেটি আর নজরুল সঙ্গীত থাকবে না, আরেকটি সঙ্গীত হয়ে যাবে। তাই আমি বলি সবসময়, অবশ্যই নতুনের সাথে থাকতে হবে, নতুনদেরকে বোঝাতে হবে, নজরুলের গানকে ইজি রাখতে হবে, তাদের কাছে গ্রহণযোগ্য থাকতে হবে। সে কারণেই গানটিকে অরিজিনাল টিউনটা ঠিক রাখো, তুমি তার সাথে আরও কিছু নতুন কিছু সাজিয়ে দাও। এই প্লেট ভাতে সাজানো, অনেক তরকারিতে সাজানো প্লেট, যুগ কাল পার হয়ে গিয়ে আমরা কিন্তু খাচ্ছি একই জিনিস, সেই ভাত তরকারি তো খাই, কিন্তু সাজানোর পরিবেশনের প্ল্যাটফর্ম পাল্টে গেছে। অতএব সেটি খেয়াল রাখ। নতুন প্রজন্মের মাঝে নজরুল সঙ্গীতকে নিয়ে সাধনার ব্যাপারটা আমরা পজিটিভলি দেখতে পাচ্ছি, কিন্তু তাদের জানার ভুলটা কোথায় বা কোন জায়গায় তাদের ওয়ার্ক করা দরকার, যাতে করে তারা নজরুল সঙ্গীতটাকে আরও বেশি চর্চা করতে পারে এবং আগামীতে আরও বিস্তরভাবে নিয়ে যেতে পারে? না,
সেটা আমি আমার বাংলাদেশের এই যে নানান প্ল্যাটফর্ম বিভিন্ন, বিশেষ করে আমি বলবো যে টেলিভিশন চ্যানেলগুলো যত প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, সেখানে এই যে যেমন ধরো আমাদের এটিএনের তারকাদের তারকা, এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে। এইসব প্ল্যাটফর্ম একটা বিশাল অবদান রেখেছে আমাদের সমাজে। আমি মনে করি একটা ভালো একটা প্রভাব ফেলেছে। কি, যখন আমাদের পিতামাতারা প্রত্যন্ত অঞ্চলে তার সন্তানদের মধ্যে যে কবিতা ভালো করে, লিখতে পারে ভালো, গান গাইতে পারে ভালো, তাদেরকে এনকারেজ না করে তাদেরকে জোর করা হতো পড়াশোনাই কর, মানে আর কোনো গুণ আছে সেটাকে প্রাধান্য দেওয়া হতো না। অথচ এই সব প্ল্যাটফর্মগুলো কিন্তু আশার আলো জাগিয়েছে এবং সেই পিতামাতাকে জাগিয়ে তুলেছে, সমাজকে জাগিয়ে তুলেছে যে এই ছেলেটির গুণাগুণ বা এই মেয়েটির গুণাগুণ আছে, এবং এই গুণাগুণ পিতামাতা দেন না, এই গুণাগুণ কখনো টিচারও দেন না, এই গুণাগুণ দেন ওপরওয়ালা, স্রষ্টা। আর সেই গুণটাকে শান দেওয়ার কাজটি হচ্ছে শিক্ষকের। তো আমরা মনে করি কি যে তুমি তোমার পর্যাপ্ত পরিমাণে পড়ালেখা এবং অন্যান্য কাজের মাঝেও তোমার যে এই নিষ্ঠার সাথে প্র্যাকটিসটা করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিসের মধ্য দিয়েই তুমি বেড়ে উঠতে পারো। ম্যাম, আমরা জানি যে আপনার একটি গানের প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি গান শেখান, সেটির নাম হচ্ছে সুর সপ্তক। সেখানে শেখানোর যে ব্যাপারটা, সেটা আপনার কেমন লাগে এবং স্টুডেন্টরা যারা আছেন তারা কেমন করছেন এবং তাদের গান গাওয়া শেখাতে কেমন লাগে? হ্যাঁ, এই প্রতিষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক রয়েছেন যিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, তারা রয়েছেন, গবেষক রয়েছেন। সেই সাথে আমি যে শিশু শ্রেণীতে গানগুলো শেখাই, দেখো দুটো পার্ট আলাদা। একটু যারা খুব ভালো গাইছে তারা শিখবে একরকম, শিশু শ্রেণীতে গান শেখানো আরেক রকম। আচ্ছা, ওখানে কি ধরনের গান শেখানো? তাদের মতন হয়ে, তাদের মনের ইচ্ছার মতন হয়ে, নইলে কিন্তু জোর করলে গান শিখতে পারবে না, ইচ্ছে করবে না ওদের। যেমন শিশু শ্রেণীতে শিশুদের উপযুক্ত গান, যেমন ধরো নজরুলের লেখা প্রজাপতি প্রজাপতি, এটা বাচ্চাদের মনের যে ইচ্ছেগুলো তাই কিন্তু প্রকাশ করেছে। আচ্ছা, বাচ্চাদের মনের ইচ্ছেগুলো প্রকাশ করে বা মনের মতো গান বলতে কি বোঝান? যেমন ধরো শিশু শ্রেণীতে শিশুদের মনের উপযুক্ত কবি লিখেই গেছেন, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা। শিশু শ্রেণীতে যখন আমি গান শেখাই তখন কিন্তু শিশুদের উপযুক্ত তাদের মনের কথা যে গানে আছে সেই গানটি আমি শেখাই, নজরুলের গান। আচ্ছা, তাদের মনের কথা যেখানে আছে বা শিশুদের মনের কথা যেটা বোঝাচ্ছে সেটা তো গানে প্রকাশ পাচ্ছে, কিন্তু শিশুদের কথা মন আসলে বলেটা কি, সেটাই তো নজরুল লিখে দেন, লিখে প্রকাশ করেছেন। সেটাই তো নজরুল লিখেই প্রকাশ করেছেন, প্রজাপতি প্রজাপতি। এই গানটিতে তিনি আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমরা কি কি ভাবতাম, একটা খুব সুন্দর রঙিন জামা হবে, প্রজাপতির পাখার মতন রঙিন। এই যে প্রজাপতি গানটির কথা বলছিলেন, যেটা বাচ্চাদের কথা বলে, বাচ্চাদের মনের কথা বলে, এই গানটির দুটো লাইন আমরা শুনবো। তোমার প্রশ্নটার উত্তরটা গান শোনালেই বুঝতে পারবে। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এই গানটির প্রতিটি স্তবকে স্তবকে শিশুদের মায়া স্বপ্ন সবকিছু জড়ানো, এবং আপনার পরিবেশনা কিন্তু একদম কিউট একটা বাবুর মতো ছিল, যে বেবি এত সুন্দর করে এবং খুব ক্যাচি, যে বাচ্চাদের আসলে ভালো লাগবে। এরকম কিন্তু বয়স অনুপাতেই নজরুল কবিতা লিখে গেছেন, গান লিখে গেছেন। দেখো কবিতার একটি, তোমার মনে আছে কি না, সেই ছোটবেলায় আমরা কবিতাটি পড়তাম, থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই কথাগুলো কিশোর বয়সের, উনি কিন্তু বয়স অনুপাতে সব কথাই যেন বলে গেছেন। তিনি যেখানে যাননি, সেই মক্কা মদিনায় দেখো ইসলামী গানগুলোতে এমন সব কথা, সব কিন্তু মনে হয় যে উনি দেখে এসছেন, আসলে উনি একবারও যাননি। অথচ আর কেউ
এতটা বিশদভাবে ইসলামী গান লিখতে পারেননি। আবার একই সাথে যদি বলি, শ্যামা সঙ্গীতেই ছিলেন অনন্য অসাধারণ কবি। কখনো আজান নিয়ে কথা বলছেন, তিনি তো হামদ নাত লিখেই গেছেন, তার সঙ্গে আজানের কথা আছে, গানের মধ্যে কোরআনের কথা আছে। আচ্ছা, আমরা কি একটা ইসলামিক গান শুনতে পারি? হ্যাঁ, জি, নজরুলের। যেমন ধরো, জেরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, সেথা তারায় তারায় খোদার কালাম, পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান, নীল আসমানের কোরআন। এখানে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে এবং নজরুল তার প্রত্যেকটা লেখাতে যে গভীর এবং গম্ভীর শব্দগুলো ব্যবহার করেছেন, এই শব্দগুলোর বিস্তার বা শব্দগুলোর সম্পর্কে কিন্তু আমরা জেনেছি আরও অনেক বহু বছর পর, কারণ প্রত্যেকটা শব্দের পেছনে অনেকটা স্টোরি আছে এবং বিশদভাবে সমার্থক শব্দগুলো রয়েছে। কিভাবে একটা ছোট্ট একটা লাইনের মধ্যে তিনি পুরো একটা গভীর কথা প্রকাশ করেছেন, ভেসে ওঠে। ওনার একটি গান পড়লেই আমরা একটি দেশকে জানতে পারি। ম্যাম, আপনি তো সুর শব্দকের প্রতিষ্ঠাতা, পাশাপাশি আপনি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি হিসেবে আছেন এবং সেই সাথে শিল্পকলাতেও ট্রাস্টি হিসেবে আছেন। অনেক দায়িত্ব আপনার উপরে। সেই সাথে নজরুল সঙ্গীত জগতে আপনি যেভাবে জড়িয়ে আছেন, যেভাবে ধারণ করেছেন এবং অনেক গান আপনি উপহার দিয়েছেন। এই যে নজরুলের যতগুলো গান আছে, এই গানগুলো সংরক্ষণের জন্য কি কোনো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কিনা? সেটা হচ্ছে যে আমি গানগুলো রেকর্ড করে যাচ্ছি, অবিকল অবিকৃত রেখে আদি রেকর্ডকে ফলো করে গানগুলো গেয়ে রেকর্ড করছি। এটার শিরোনাম দিয়েছি নজরুল সঙ্গীত সমগ্র। এটার মূল বিষয়টি হচ্ছে নতুন প্রজন্মের কাছে যাতে সহজলভ্য হয়, গানগুলো যাতে সহজে পায় এবং আমাদের মতন কষ্ট না হয়। আমাদের সময় কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, এই গানগুলোকে পাওয়া নিয়ে অনেক কষ্ট ছিল, অনেক দুর্লভ গান অনেক কষ্ট করে পেয়েছি। এখন নতুন প্রজন্মের তত কষ্ট হবে না। নতুন প্রজন্মের জন্য কি কিছু বলার আছে? হ্যাঁ, সেটা তো বলবোই। আমার উদ্দেশ্য হচ্ছে যে গানগুলোকে অবিকৃত রেখে রেকর্ড করে দিয়ে যাওয়া, যাতে নতুন প্রজন্মের কাছে সহজ হয়, সহজলভ্য হয় এবং তারা গাইতে সহজেই পারে। তো এই কাজটির একটা শিরোনাম হচ্ছে একক কণ্ঠে হাজার গান। অনেক হাজার হতে পারে, কিন্তু রেকর্ড করে যাওয়া টাফ, কঠিন কাজ। আমি করছি, চেষ্টা করেছি। আর নতুন প্রজন্মের জন্য অবশ্যই বলার আছে, নতুন প্রজন্মের কণ্ঠশৈলী এত ভালো, এত সুন্দর। তারা যদি এই প্রযুক্তির সময়ে এতটাই তারা ব্যস্ত নানান রকম এই ডিজিটাল লাইফে, ফলে সঙ্গীতকে অনুশীলন করা কঠিন তাদের। আমি তারপরও মনে করি অনেক পড়াশোনার চাপে থাকলেও নতুন প্রজন্ম যাতে তাদের এই কণ্ঠশৈলীকে আরও উন্নত করতে, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না, তো তাই প্র্যাকটিস করে যেতে হবে এবং এই গানগুলো তারা সহজেই পাবে। তারা যেন আমাদের দেশে জাতীয় কবির গান কণ্ঠে রাখে এবং সকল শ্রেণীর গানে তারা উদ্বুদ্ধ থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, বরাবরের মতোই, যেহেতু আপনি মানুষটা অনেক ভালো এবং কথা বলে অনেক সুন্দর। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। তুমিও ভালো থাকবে। আর আজকের এই অনন্য অসাধারণ শুভ দিনে, শুভ জন্মদিনে নজরুলকে জানাই আমাদের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা। আর সেই সাথে জানাতে চাই সকল শ্রেণীর মানুষ এবং সকল স্তরের মানুষ, সকল বয়সের মানুষের ভালোবাসার কবি কবি কাজী নজরুল ইসলাম আমাদের মাঝেই বেঁচে আছেন, থাকবেন চিরকাল। তাকে চর্চার মধ্য দিয়ে তাকে আমরা হৃদয়ে ধারণ করব। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে,
সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।